আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরই সরকারের সবচেয়ে বেশি নির্ভরতা। নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, একটি সফিস্টিকেটেড বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য এসএসএফ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানান। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে অতীতের চেয়ে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই দরকার যুগোপযোগী প্রশিক্ষণ। সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তা ব্যবস্থাও তত বেশি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়। দেশের সেনা, নৌ বিমান, পুলিশ এবং আনসার বাহিনীর মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের বাছাই করে এসএসএফ গঠন করা হয়। এরপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য আপনাদেরকে দেশে এবং বিদেশে উন্নত মানের প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেয়া না হয়, সেদিকে নজর রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি আমার একটি বিশেষ দৃষ্টিভঙ্গির কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এক দশকের বেশি সময় তদন্তের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত শেষ করে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ বিষয়ে আইনি পরামর্শ চেয়ে সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কাছে অভিযোগপত্রটি পাঠানো হয়েছে। অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশের 10 জনের নাম রয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। 2016 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $101 মিলিয়ন চুরি হয়। পরে $34.6 মিলিয়ন ফেরত আনা হয়। রিজার্ভ চুরির সাথে জড়িত হ্যাকাররা সুইফট পেমেন্ট পদ্ধতিতে ভুয়া বার্তা পাঠিয়ে এই বিপুল অর্থ হাতিয়ে নেয়, যা বিশ্বের সবচেয়ে বড় সাইবার অপরাধের মধ্যে অন্যতম। চুরির ঘটনার 39 দিন পর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। শুরু থেকেই মামলাটি তদন্ত করছে সিআইডি। এরপর এক দশকের বেশি সময় তদন্ত শেষে খসড়া অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো হয়েছে আইনি পরামর্শের জন্য। অ্যাটর্নি জেনারেলের পরামর্শ পাওয়ার পর শীঘ্রই আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানান সিআইডি প্রধান। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, সাবেক নির্বাহী পরিচালক মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, উপপরিচালক জুবায়ের বিন হুদার নাম থাকতে পারে অভিযুক্ত হিসেবে। এছাড়া এই কেলেঙ্কারির মধ্যে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা রাকেশ আস্থানার নামও রয়েছে। হ্যাকিংয়ে সহায়তা, মানি লন্ডারিং ও চুরির অভিযোগ আনা হয়েছে ভারতীয় নাগরিক প্রীতম রেড্ডি, সুধীন্দ্র আত্রেশ, নীল ভান্নান ও মাদক্কুর আনন্দনের বিরুদ্ধে। খসড়া অভিযোগপত্রে উত্তর কোরিয়া, চীন এবং জাপানের নাগরিকদের নামও রয়েছে। রিজার্ভ চুরির একটি অংশ শ্রীলঙ্কায়ও নেওয়া হয়েছিল। এই ঘটনায় দেশটির 8 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।
শীঘ্রই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান সিআইডি প্রধান, যার মধ্য দিয়ে দীর্ঘ 1 দশকের অপেক্ষার অবসান হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সংসদে স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানোর বিষয়ে কার্যপ্রণালী বিধিতে এখন নেই, তাই নিজ নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী সম্মান দেখানো যাবে। জামায়াতের এমপি মুজিবুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে সংসদে এমন রুলিং দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে এমপিদের বাসভবনে ওভেন ওয়াশিং মেশিন চাওয়া নিয়ে সংসদে বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আমাদের কার্যপ্রণালী বিধির হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মিজানুর রহমানের বক্তব্যের সূত্র ধরে বৃহস্পতিবার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তাকে কটাক্ষ করেন বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় যে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না, এই ব্যাপারে আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই। পার্থর এমন বক্তব্যের বিরোধিতা করেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম। বলেন এটি পয়েন্ট অফ অর্ডারের বিষয় নয়। পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না। একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদের না বললেও ভালো হতো, কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই। তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। স্পিকারের বক্তব্যের পর ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা ব্যারিস্টার পার্থর বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছেন নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নির্বাচন করে সংসদে এসেছেন তারা কেউ ঋণ খেলাপি নয়। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যেসব জায়গায় সংস্কার করা দরকার সেসব স্থানে সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় কথা তিনি জানান। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যেসব জায়গায় সংস্কার করা দরকার তা করা হবে। সরকার রাষ্ট্রের পক্ষ থেকে গণমাধ্যমের এগিয়ে যাওয়া এবং ইতিবাচক কাজে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তথ্যমন্ত্রী। কর্মশালায় গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ভোটের আগে গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচার চালালেও সংসদে গিয়ে নোট অফ ডিসেন্টের দোহাই দিয়ে গণভোটকে খারিজ করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। আগামী 20 জুন খুলনায় 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন জামায়াত সেক্রেটারি। এদিন খুলনা সমাবেশের শহরে পরিণত হবে বলে আশা তার। তবে পরে নেতাকর্মীদের নিয়ে সার্কিট হাউস ময়দান পরিদর্শন করেন মিয়া গোলাম পরওয়ার। সরকার গঠনের পরে ওনারা বলছেন যে না, এই গণভোট বেআইনি, এটা আমরা সংবিধান বিরোধী, এটা এইভাবে হবে না। কোন নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ বিএনপির নোট অফ ডিসেন্ট জুলাই সনদে যে 10টা 12টা পয়েন্ট ওনারা দিয়েছিলেন 12ই ফেব্রুয়ারির
গণভোটে 70% ভোটার ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পাবলিক পরীক্ষা নেওয়ার সক্ষমতা আছে জানিয়ে শিক্ষামন্ত্রী আনোয়ার ইহসানুল হক মিলন বলেছেন, সারা দেশে পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আগামী 2 জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানে বৃষ্টি বিঘ্ন ঘটাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সবকিছু সুষ্ঠুভাবে হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অংশগ্রহণে চলমান প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ 2026-এর বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা আগামী শনিবার রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দুর্যোগের জন্য আমরা চিঠি দিয়েছি, প্রস্তুতি রয়েছে। ইমার্জেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলি পদ্ধতি রয়েছে। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ করা হয়েছে। দুপুরে মহাখালী টি&টি মহিলা কলেজ মাঠে ডক্টর জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ডাক্তার জুবাইদা রহমান তার জীবন সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত করেছেন। এসব ছিন্নমূল পথশিশু শিক্ষার সুযোগ পেয়ে বড় হবে বলেও আশা করেন তিনি। পরে শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ডক্টর আব্দুল মঈন খান। ডক্টর জুবাইদার যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে আমাদের দেশের সুবিধা বঞ্চিত মানুষ যারা, সুবিধা বঞ্চিত শিশু যারা, তাদের উন্নয়ন করা। এই মহিষী নারীর জীবন আদর্শ অনুসরণ করে আপনারা জীবনে অনেক বড় হবেন। আগামী 5 বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের 500 শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান। জাতীয় সংসদ কার্যালয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই তথ্য জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। তিনি জানান, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। সম্প্রতি দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, সামরিক ও বেসামরিক পর্যায়ে সফর বিনিময় এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির উদাহরণ দেন হাই কমিশনার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার জন্য ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিছু গোষ্ঠী স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। মানুষের দৃষ্টি, নেতা কর্মীদের দৃষ্টি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23 জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে। সড়ক পরিবহন ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পদ্মা রেল সেতুর পিলার সংলগ্ন মাটি নয়, বরং নির্মাণ কাজের সময় অতিরিক্ত জমে থাকা মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন। প্রকৌশলীদের মতামত নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মূল নকশা অনুযায়ী এটা হচ্ছে বলে জানান মন্ত্রী। চলতি বছরের মধ্যে 150টি মিটার গেজ বগি দেশে আসবে বলেও জানান তিনি।
গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো নগরীর বাইরে নিয়ে যেতে 2 থেকে 2.5 বছর সময় লাগবে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, আপাতত টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোকে গুরুত্ব দেওয়া হবে। অতীতের চেয়ে এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। সকালে রাজধানীর খামারবাড়িতে জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এই ধরনের মেলা দেশি বিদেশি রপ্তানিকারকদের আরও উৎসাহিত করবে। বর্তমানে ড্রাগন ফল, আম, আনারস, কাঁঠাল সহ বেশ কিছু ফল বিদেশি রপ্তানি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, রপ্তানি বাড়াতে দেশের পাশাপাশি বিদেশেও ফল মেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার। এবছর দেশি ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে বলেও তিনি জানান। পাশাপাশি বেশ কিছু ফলের বিকল্প ও ফল থেকে প্রক্রিয়াজাত খাবার তৈরিতে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদা আল মাহমুদ তিতুমির বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ বাড়াতে 5 বছর মেয়াদী কর কাঠামো প্রণয়ন করেছে সরকার। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে র্যাপিড আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন খাতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। আলোচনা সভায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন অর্থ বছরের বাজেট স্বস্তিদায়ক। আলোচকরা বলেন, বাজেট জনকল্যাণমুখী হলেও লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জ রয়েছে। লাল ফিতার দৌরাত্ম্য অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন স্থানে যেতে হয় এবং যাওয়ার মাধ্যমে এইখানে অনেক ধরনের ঘুষের বাণিজ্য হয় এবং সেই সমস্ত দিক লক্ষ্য করে এবারের বাজেটে আমরা বিনিয়ন্ত্রণকরণ বা সহজ করে কিভাবে ব্যবসা করা যায় বা ব্যবসা করার ক্ষেত্রে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট কৌশল এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ালে তা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশ ও জলবায়ু সচেতনতা বিষয়ক ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনের উদ্যোগে জাতীয় বাজেটে জ্বালানি খাতে প্রণোদনা ও টেকসই জ্বালানি ভবিষ্যতের ভিত্তি শীর্ষক আলোচনা সভায় এমন মতামত তুলে ধরা হয়। আলোচনা সভায় বক্তারা জাতীয় বাজেটে জ্বালানি খাতের জন্য ঘোষিত প্রণোদনা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।